ঘন্টার পর ঘন্টা ধরে রিসার্চ পেপার বা অ্যাসাইনমেন্টের জন্য তথ্য ঘাঁটতে গিয়ে কি পড়াশোনার আসল মজাটাই হারিয়ে যাচ্ছে? আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা টুল নিয়ে কথা বলবো যেটা একাডেমিক কাজের পুরো পদ্ধতিটাই বদলে দিতে পারে। চলুন এমন একটা দৃশ্য দিয়ে শুরু করা যাক যেটা প্রায় সব ছাত্রছাত্রীর কাছেই খুব পরিচিত। ডেডলাইন দরজায় কড়া নাড়ছে, রাত বাড়ছে আর সামনে খোলা বই, অনেকগুলো ট্যাব আর একটা সাদা স্ক্রিন। কি লেখা হবে, কোথা থেকে শুরু করা হবে, এই চিন্তাটাই মাথায় ঘুরপাক খাচ্ছে। কিন্তু আসল সমস্যাটা কিন্তু লেখালেখি নয়। অবাক করার মতো বিষয় হলো একটা অ্যাসাইনমেন্টের মোট সময়ের প্রায় ৮০ ভাগই চলে যায় শুধু তথ্য প্রসেস করতে। মানে তথ্য খোঁজা, সেগুলোকে সুন্দর করে গোছানো এবং সেগুলোর আসল মানেটা বোঝা। তো আজকের এই পর্বে আমরা দেখব গুগলের একটা টুল কিভাবে এই ৮০% সময়কে অনেক বেশি কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করতে পারে। চলুন এক নজরে দেখে নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়গুলো। তাহলে চলুন প্রথমে এই অ্যাসাইনমেন্টের দুঃস্বপ্ন মানে তথ্যের এই বিশাল জট এর গভীরে যাওয়া যাক, কারণ সমস্যাটা ঠিকভাবে বুঝতে পারলেই তো আমরা সমাধানের দিকে এগোতে পারব। আর এই তথ্য জটের সমাধান হিসেবেই আসছে গুগলের নোটবুক LM। এটাকে অনেকটা নিজের ব্যক্তিগত রিসার্চ অ্যাসিস্ট্যান্টও বলা যেতে পারে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, এটা কিন্তু আরেকটা চ্যাটজিপিটির মতো সাধারণ চ্যাটবট নয়। এদের মধ্যে মূল পার্থক্যটা হলো সাধারণ চ্যাটবটগুলো পুরো ইন্টারনেট থেকে তথ্য নেয়, তাই তাদের উত্তর অনেক সময় ভুল বা অপ্রাসঙ্গিক হতে পারে। কিন্তু নোটবুক LM কাজ করে শুধুমাত্র আপনার দেওয়ার ডকুমেন্ট বা সোর্সের ওপর ভিত্তি করে। আর ঠিক এই গ্রাউন্ডের পদ্ধতির কারণেই এটা একাডেমিক কাজের জন্য প্রায় আদর্শ। যেহেতু এটা আপনার দেওয়া সোর্সের বাইরে যায় না, তাই এখানে মনগড়া তথ্য বা হ্যালুসিনেশনের কোনো সুযোগ নেই। প্রতিটি তথ্যের সাথে সোর্স উল্লেখ করা থাকে এবং আপনার আপলোড করা কোনো কিছুই অন্য কোথাও শেয়ার করা হয় না। মানে এটা পুরোপুরি ভরসাযোগ্য। আচ্ছা, অনেক তো তত্ত্ব কথা হলো। এবার চলুন একদম হাতে কলমে দেখি ব্যাপারটা। এখানে একটা সহজ ৪ ধাপের ব্লুপ্রিন্ট দেওয়া হলো, যা দিয়ে কয়েক মিনিটেই একটা অ্যাসাইনমেন্টের পুরো কাঠামো তৈরি করে ফেলা সম্ভব। প্রসেসটা কিন্তু একদমই সহজ। প্রথম ধাপে আপনার অ্যাসাইনমেন্টের জন্য জরুরি ৫ থেকে ১০টা PDF বা আর্টিকেল জোগাড় করুন। দ্বিতীয় ধাপে সেগুলোকে নোটবুক LM-এ আপলোড করুন। তৃতীয় ধাপে একটা ম্যাজিক প্রম্পট দিয়ে ওটাকে বলুন একটা আউটলাইন তৈরি করতে। আর শেষ ধাপে ওই আউটলাইনের প্রত্যেকটা পয়েন্টের জন্য জরুরি সারাংশ আর উদ্ধৃতি চেয়ে নিন। ব্যাস। আর এই পুরো প্রক্রিয়ার আসল চাবিকাঠি হল এই ম্যাজিক প্রম্পট। মানে আপনি কতটা ভালোভাবে প্রশ্ন করতে পারছেন তার ওপরই নির্ভর করছে টুলটা আপনাকে কতটা ভালো ফল দেবে। সঠিক প্রশ্ন করতে পারলেই এর আসল শক্তিটা কাজে লাগানো যায়। সাধারণ কাজ তো হলো, এবার আসা যাক এর কিছু সুপার পাওয়ারের কথায়। এগুলোকে একাডেমিক কাজের জন্য চিট কোড বললেও কিন্তু ভুল হবে না। চলুন এরকম ৩টে ফিচার দেখা যাক। প্রথমত, এর অটোম্যাটিক সাইটেশন জেনারেটর। এটা একটা বিশাল ব্যাপার। যখনই এটা কোনো তথ্য দেয়, তার পাশেই একটা নম্বর দিয়ে সোর্সটা দেখিয়ে দেয়। মাউস হোভার করলেই দেখা যায় কোন ডকুমেন্টের কত নম্বর পাতা থেকে তথ্যটা নেওয়া হয়েছে। ভাবুন তো, বিব্লিওগ্রাফি তৈরির জন্য এটা কতটা সময় বাঁচাবে। দ্বিতীয় সুপার পাওয়ারটা হলো এর ক্রিটিক্যাল অ্যানালিসিস করার ক্ষমতা। আপনি এটাকে বলতে পারেন বিভিন্ন লেখকের যুক্তির মধ্যে তুলনা করতে, তাদের চিন্তার মিল বা অমিলগুলো খুঁজে বের করতে। যে কাজটা নিজে করতে গেলে হয়তো ঘন্টার পর ঘন্টা লেগে যেত, সেটা কয়েক মুহূর্তেই হয়ে যাবে। আর ৩ নম্বর সুপার পাওয়ারটা হলো অডিও ওভারভিউ। ধরুন একটানা পড়তে পড়তে চোখ ধরে গেছে বা ক্লান্ত লাগছে, শুধু একটা বোতাম চাপলেই এই টুল আপনার আপলোড করা সোর্সগুলো নিয়ে ২টো AI ভয়েসের মধ্যে একটা পডকাস্টের মতো আলোচনা তৈরি করে দেবে। এটা শুনতে শুনতেও কিন্তু অনেক নতুন আইডিয়া পাওয়া যায়। তবে যে কোনো শক্তিশালী টুলের সাথেই একটা দায়িত্বের প্রশ্ন চলে আসে। চলুন এবার এই টুলটা ব্যবহারের কিছু নিয়ম বা নৈতিকতার দিক নিয়ে কথা বলা যাক। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা আসে, যেটা হয়তো অনেকের মনেই ঘুরছে। আচ্ছা, এটা ব্যবহার করা কি এক ধরনের নকল করা বা প্লেজিয়ারিজম নয়? এর সহজ উত্তর হল না, যদি এটাকে ঠিকভাবে ব্যবহার করা হয়। আসল কথা হলো এটাকে একটা রিসার্চের সহকারী হিসেবে দেখতে হবে, নিজের হয়ে লেখার কোনো যন্ত্র হিসেবে নয়। এখান থেকে পাওয়া আইডিয়াগুলো নিয়ে নিজের ভাষায় লিখতে হবে, নিজের বিশ্লেষণ আর উদাহরণ যোগ করতে হবে। সরাসরি কপি পেস্ট করাটা কিন্তু একেবারেই চলবে না।
ব্যাপারটা এভাবেও ভাবা যেতে পারে, নোটবুক এলএম হলো আপনার গাড়ির ন্যাভিগেশন সিস্টেমের মতো, যেটা আপনাকে রাস্তা দেখাচ্ছে, কিন্তু গাড়িটা কিন্তু আপনাকেই চালাতে হবে। স্টিয়ারিং আপনার হাতে, আপনি হলেন লেখক, চালকের আসনে। তাহলে এই সব কিছু মিলিয়ে পড়াশোনার ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাচ্ছে? এই টুল কিভাবে একাডেমিক কাজের ধরনটাই বদলে দিচ্ছে? চলুন কিছু বাস্তব জীবনের উদাহরণ দেখি। এই টেবিলটা দেখলেই বোঝা যায় যে টুলটা কতটা বহুমুখী। ইতিহাসের কোনো ছাত্র হয়তো 5টা বই থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রযুক্তির একটা টাইমলাইন তৈরি করে ফেলল। আবার বিজনেসের কোনো স্টুডেন্ট কোম্পানির বার্ষিক রিপোর্ট থেকে একটা SWOT অ্যানালিসিস করে ফেলল। এমনকি জীববিজ্ঞানের মতো জটিল বিষয়কেও এটা সহজ গল্পে পরিণত করতে পারে। আর এটাই হলো ভবিষ্যতের কাজের ধরন। এখন আর ঘণ্টার পর ঘণ্টা শুধু তথ্য খোঁজার কঠোর পরিশ্রম বড় কথা নয়, বরং কম সময়ে তথ্য গুছিয়ে আসল বিশ্লেষণে মন দেওয়াটাই হলো স্মার্ট ওয়ার্ক। যে কাজ করতে আগে 3 রাত লাগত, এখন সেটা 3 ঘণ্টায় করে বাকি সময়টা আরও গভীর চিন্তার জন্য ব্যবহার করা সম্ভব। অবশ্যই কোনো টুলই কিন্তু নিখুঁত হয় না, এরও কিছু সীমাবদ্ধতা আছে যেগুলো মাথায় রাখা দরকার। যেমন এটা ডকুমেন্টের ভেতরে কোনো ছবি বা গ্রাফ পড়তে পারে না। আবার সোর্সের ভাষা আর আউটপুটের ভাষা আলাদা হলে অনুবাদে কিছু সমস্যা হতে পারে। তাই আসল ফাইলটা একবার নিজে দেখে নেওয়াটা জরুরি। আর এখানে আমরা আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। কথাটা হলো 2026 সালে প্রযুক্তি হয়তো কাউকে চাকরিচ্যুত করবে না, কিন্তু যে ছাত্র বা ছাত্রী এই প্রযুক্তিকে স্মার্টভাবে ব্যবহার করতে জানে, সে অবশ্যই অন্যদের থেকে কয়েক কদম এগিয়ে থাকবে। তাই শেষ প্রশ্নটা এটাই, সামনে যখন কোনো ডেডলাইন আসবে, তখন কি শুধু কঠোর পরিশ্রম করা হবে, নাকি তার সাথে স্মার্ট ওয়ার্কও যোগ করা হবে? কারণ প্রযুক্তির এই যুগে একজন ভালো ছাত্রছাত্রী হওয়ার সংজ্ঞাই কিন্তু ধীরে ধীরে বদলে যাচ্ছে।